এদিকে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা হত্যার মূল অপরাধী বেরিয়ে আসে। নরেন্দ্র মোদী গোপনে এই কাজটি করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সাও পাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্টো ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী। ভারতের নরেন্দ্র মোদী কি এই কাজটি করে বাংলাদেশের উপর প্রতিশোধ নিয়েছে? এই নিয়ে আওয়ামী কর্মীদের ভিতরে অনেক উত্তেজনা রয়েছে। ডক্টর ইউনূসের যে কুরুচিকর মন্তব্য, এগুলো আসলে আমাদেরকে ভাবায় যে একজন মানুষ শুধু ব্যবসা ছাড়া আর পৃথিবীতে কিছুই বোঝে না। এদের বাংলাদেশ ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আনলিমিটেড বলতে থাকে না, লিখান আলহামদুলিল্লাহ। এক অদ্ভুত খেলা ঘটে গেছে ভারতের বিরুদ্ধে, কিন্তু এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি না। আমি নিঃসন্দেহে মনে করি প্রকৃতিতে যখন কোনো কিছু আল্লাহ পাক ঘটান, আমরা ভাবি যে নগদে কেন ঘটে না, আসমান থেকে ঠেড়া পড়ে কেন যখন তখন নাই হয়ে যায় না। শুরুতেই শোক সংবাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে, তার কারণ বাংলাদেশের সরকারটা বাংলাদেশটা কেন্দ্র করে যিনি বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। বর্তমানে একটা নিউজ কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে যে ওবায়দুল কাদের, শেখ হাসিনা তারা আর নেই। এটা কে করেছে? এখন কিন্তু এইটা সত্যতা বেরিয়ে এসেছে এবং তাদের সাথে এই ঘটনাটি কে করেছে এবং গোপনে গোপনে তাদের উপর কে কে পরিকল্পনা করেছিল এতদিন। গাজ আপনারা সবাই জানেন শেখ হাসিনা ভারতে রয়েছে এবং ওবায়দুল কাদের কোথায় আছে এইটা কেউই জানে না, কিন্তু তার মৃত্যুর পরে সব কিছু কিন্তু এখন ফাঁস হয়ে যায়। আপনারা সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, তাদেরকে কে হত্যা করেছে। অন্যদিকে ভারত কিন্তু বাংলাদেশের উপর একটা জিত ছিল, সেই জিতটা মিটাতে গিয়েই তাদের উপরে তারা এইসব করে, নরেন্দ্র মোদী এইসব করে। আপনারা সব কিছুই কিন্তু লাইভ সহকারে দেখতে পারবেন, তাদের সাথে কি হয়েছে, ওবায়দুল কাদেরের সাথে, শেখ হাসিনার সাথে। অন্যদিকে নরেন্দ্র মোদী এইটা কিভাবে করতে পারলো। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এখানেই কিন্তু সব কিছু দেখতে পারবেন। এই যে এইগুলা দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশের একটা প্রমাণিত শত্রু, সেই জন্য এক ঢাকায় ভারতের একটি দূতাবাসই যথেষ্ট। রাজশাহী, চিটাগাং এবং অন্য কোথাও যদি থেকে থাকে, সেই সকল ভারতীয় দূতাবাস আস্তে আস্তে সবগুলো বাতিল করতে হবে, বন্ধ করে দিতে হবে। কারণ মনে রাখতে হবে, ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা। বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে। গত জুলাই আগস্টে প্রায় 1500 ছাত্রছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই, বরং তারা ভারতের গলাকে নামিয়েছে, ভারতের মাথাকে নত করতে বাধ্য করেছে। বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নতজানু হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই। ইদানিং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভ্রমণ করে গেছে। বাংলাদেশে কি আলোচনা হয়েছে কি না হয়েছে তা বাংলাদেশের জনগণ জানেন, এবং বাংলাদেশের মাঝখানে এটা একটা বড় ঘটনা ছিল না, মোটেই কোনো বড় ঘটনা ছিল না। বাংলাদেশের মানুষ, এমনকি বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকারের মাঝখানেও কোনো আহামরি কোনো নড়াচড়া দেখা যায়নি বা তেমন একটা আগ্রহ দেখা যায়নি ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে ভ্রমণ করতে আসছে বলে। কিন্তু বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে যাওয়ার পরে ভারতে যেন তাদের ঈদের আনন্দ বইছে। বিক্রম মিস্ত্রিকে ভারতীয় সংসদীয় কমিটির শশী থারুরের মতো শক্তিশালী একজন এমপি তাকে প্রশ্ন করে, তার দলবল সহকারে বিভিন্ন প্রশ্ন করেছে এবং বাংলাদেশে কি কি আলোচনা হয়েছে তাদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের বিষয়। এবং পরবর্তীতে শশী থারুর বা তার কমিটি পুরা পার্লামেন্টকে সেটা নিয়ে ব্রিফ করে। এটা ভারতের জন্য একটা এতটাই বিশাল একটা সংবাদ বা বিষয়, তাতেই বোঝা যায় বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে হারিয়ে ভারত কতটাই দুশ্চিন্তাগ্রস্ত। এটা শুধু সম্ভব হয়েছে এই 1500 ছাত্রছাত্রী জনতার জীবনদানে এবং বর্তমানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পরিচালিত যে সরকার, তাদের কারণেই সম্ভব হয়েছে। তাই আমি বিএনপিকে বলবো, আপনারা লাফালাফি বন্ধ করে
আবার ভাঙনের সুর না তুলে আপনারা একটু পিছনের চেয়ারে গিয়ে বসেন। ক্ষমতায় পাগল হওয়ার সময় এখন নয়, এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জাতির একতার কারণেই কিন্তু ভারতকে সামনে রাখা যাচ্ছে এবং ভারতের সামনে মাথা উঁচু করে সম্মানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রেখে ভারতের সাথে কথা বলা যাচ্ছে। নয়তো এই 53টা বছর বাংলাদেশ সবসময় ভারতের কাছে হুজুর হুজুর করে এসেছে। আগামীতে আমরা পচে যাওয়া নষ্ট হওয়া বুড়াদোড়া রাজনীতিবিদদেরকে আর আমরা চাই না। আমরা চাই নতুন প্রজন্মের দেশপ্রেমে ভরা রক্ত গরম এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশকে এগিয়ে নিয়ে যাক। ভারত তো কিছুই না, এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে। প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে। কি বিস্ফোরক মন্তব্য! প্রকাশ্যে এক বাংলাদেশি নেতা বলছেন যে বাংলাদেশি নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন। বাংলাদেশের জিহাদি ষড়যন্ত্র একবার ভাবুন, এবার তো পুরোপুরি প্রকাশ্যে। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? সেটা তো আপনাকে বলতে হবে। তাহলে শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটিকে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে? এটা তো উত্তর দিতে হবে। এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন। সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকম ভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। কেন তাহলে যারা আজকে নির্বাচন চাচ্ছেন তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে? তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? কেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে না? এগুলোকে তো আপনার বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র একটা রাজনৈতিক অবস্থান থেকে দাঁড়িয়ে বায়ু দূষণের নাম করে প্রশ্ন করতে গিয়ে আপনি নির্বাচনের প্রশ্ন করেন, সেটা কিন্তু আমিও বুঝি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেশটা তো সবচাইতে আগে। যদি সংস্কারগুলো আপনি মনে করেন বা আপনারা মনে করেন বা জনগণ মনে করে যে আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো, তাহলে তো আমাদেরকে দায়িত্বে বসানোরই দরকার ছিল না কোনো। তাহলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হলো কেন? এই বিশ্লেষণটা একটু করবেন। কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম আছে, তার পেশাই হলো লোকজনের কাছ থেকে পয়সা নেয়, পয়সা নিয়ে তারপরে ভিডিও বানায়। কার চরিত্র হনন করতে হবে সবার সামনে বলবে, হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করবে। কিন্তু পিছন থেকে স্বৈরাচারের পয়সা নিয়ে বর্তমান সরকারকে, বাংলাদেশের বর্তমান জনপ্রিয় সরকারকে অবমূল্যায়ন করার জন্য, আন্ডারমাইন করার জন্য এমন কোনো কিছু নাই যা তারা করবে না। একটা ভিডিও বানিয়েছে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে হচ্ছে পৌরাণিক ভারতীয় উপন্যাস থেকে কোনো কিছু টেনে তারপরে ভিডিও তৈরি করে। আমি ভুলে যাই না, এই সেম নিউ ইয়র্কের হিরো আলম হাসিনা শেখ এবং আওয়ামী লীগ এবং আলগা মোমেনের কাছ থেকে জানুয়ারির 7 তারিখের ইলেকশনের আগে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। ওই ভিডিওতে বলছে আমি মসজিদের দান বাক্স ভেঙে চুরি করি, আমি নাকি 1997 সালে বাংলাদেশের রিক্সা চালাই, এবং আমি বাংলাদেশে কোন ভ্যান ভাড়া করছে সেখানে পয়সা দেই না। এই সেই হিরো আলম, সেম হিরো আলম
নিউ ইয়র্কের হিরো আলম এখন বলে, এখন সেম হিরো আলম স্বৈরাচারের পয়সায় বাংলাদেশে হিন্দু লীগ শেষ হয়েছে, বাংলাদেশে আনসার লীগ শেষ হয়েছে, বাংলাদেশে ইসকন লীগ শেষ হয়েছে। এখন নিউ ইয়র্কের হিরো আলম লীগের সহায়ক, লীগের পয়সাকে ভিডিও বানায় ডক্টর আসিফ নজরুলকে নিয়ে আরব্য উপন্যাস খুলে বসেছে। এবং এই নিউ ইয়র্কের হিরো আলমকে, আবার এই নিউ ইয়র্কের হিরো আলম এমন ভাবে ব্ল্যাকমেইল করে ফ্রান্সের এক ভদ্রলোক আছে যার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিয়েছে, ফ্রান্স থেকে ওই ভদ্রলোক আবার বলেছে, ও মাই গড, হিরো আলম তো আরব্য উপন্যাস বানায়, আরব্য উপন্যাসে পৌরাণিক কাহিনী ঠিক মতো ঢুকায়, মশলা কেমনে ঢুকাইতে হয়। আপনারা নিজে চিন্তা করে দেখেন ভাই, আমি জেকব মিল্টনের চরিত্র হনন করার জন্য হাসিনা বিরোধী আন্দোলনে আমি যখন স্টেট ডিপার্টমেন্ট নিউ ইয়র্কে আমি একের পর এক কাজ করে যাচ্ছি, ভিডিও বানানো না, কাজ করে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে নিউ ইয়র্কের এই হিরো আলম আমার উপরে ভিডিও বানায় আমি কোন মসজিদে টাকা চুরি করি, আমি বাংলাদেশে কবে রিক্সা চালাই। আর সেম হিরো আলম যখন আসিফ নজরুলের উপরে ভিডিও বানানো শুরু করেছে, এবার লোকজন বলছে হোয়াট ইজ দিস। এখন ডক্টর আসিফ নজরুল, আমার নামের আগে ডক্টরেট নাই, এজন্য আমাকে যখন মসজিদে টাকা চুরির কথা বলেছে তখন এত লোকজন তাকে ধরে না এই হিরো আলমকে। আমি বলেছি এই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী হাসিনার সফর সঙ্গী হয়ে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসছে। এখন আমি বারবার বলছি নিউ ইয়র্কের হিরো আলম, অনেকে বলছে কেন, আমি কি তার নাম বলতে পারি না? অফকোর্স বলতে পারি। নিউ ইয়র্কের হিরো আলম আমি যাকে রেফার করছি সে হচ্ছে তথাকথিত লেখাপড়া না জানা বিহারের বাচ্চা ইলিয়াস। নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায় জানেন? বাংলাদেশের হিরো আলম এবং নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায়? বাংলাদেশের হিরো আলম ভিডিও বানায় মানুষের মনোরঞ্জনের জন্য, কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম সে ভিডিও বানায় পয়সা নিয়ে একটা ব্যক্তি বা একটা গ্রুপের স্বার্থ রক্ষার্থে মিথ্যার ফুলজুরি দিয়ে আরব্য উপন্যাসের মতো মিথ্যাচারিতা করে। এটা তার পেশা, এটা তার পেশা। এখন আরো একটা কথা, সবার কাছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমাকে প্রশ্ন যখন করা হয় যে এরা নিজেদেরকে কেন এত পোক করে ডক্টর ইউনূস সরকারকে, ইউনূস সাহেবের তো অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করার জন্য, ওনারা স্টেক হোল্ডার, ওনাদেরকে উপদেষ্টা বানানো হোক। আরে ভাই তুই 10 পাস, আরে ভাই তোর লেখাপড়া নাই, তুই এখানে কোন রকম রিক্সা চালায় খাস, খা আলহামদুলিল্লাহ। আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না, এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনি কোনো দুঃসংবাদ শোনান তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন, কিন্তু আমরা বাঙালি ভাই ভাই এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা, এমপি, মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মালা আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হবার কিছু নাই, তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকেই ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরও সুস্থ করে শরীরটারও একটু মাশাল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল
তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন। ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমারও আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলেই মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটাতে চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না, যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর, ক্ষমতায় আছি 5 বছর, আরও 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। তো যাই হোক, রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তারা আলোচিত সমালোচিত, কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না। এখন আবার অনেকে বলবেন না তুমি তো করবাই না, তুমি তো মানে ওরকম আর কি। যাই হোক, আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো। যেখানে জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার উস্কানিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান শেখ হাসিনা সহ তার দলের অসংখ্য নেতাকর্মী, আবার গা ঢাকা দেন অনেকেই। তবে এতদিন ওবায়দুল কাদেরের খোঁজ না মিললেও এবার তার অবস্থা নিয়ে গুঞ্জনের ডালপালা মেলেছে। সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। নেতাকর্মীদের কোনো রকমের নির্দেশনা না দিয়েই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর একে একে তার পদাঙ্ক অনুকরণ করেন অনেক আওয়ামী লীগের নেতারাও। সীমান্তে ধরাও পড়েছেন অনেকে, আর সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। গত 4 আগস্টের পর থেকেই কার্যত লোকচক্ষুর আড়ালে চলে যান ওবায়দুল কাদের। তবে 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। এর পরের দিন মধ্যরাতে চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুন নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন, তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কোনো যোগাযোগ হয়নি। এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2 থেকে 1 দিন অবস্থান করে পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ বিভিন্ন একাধিক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংলগ্ন সীমান্ত দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরের পূর্বী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এখান থেকে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন। পরে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এবং সবশেষ তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ। ভবিষ্যৎটা কার্যত বোঝা যায়।
প্রথম কথা, শেখ হাসিনাকে কে সেফ এক্সিট দিয়েছে, কে দেশ থেকে পালিয়ে ভারতে আসতে সাহায্য করেছে, তা আজ কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। সেনাপ্রধান অ্যাকচুয়ালি সে সময় শেখ হাসিনাকে সাহায্য করেছিলেন এরকম নয়, কারণ আপনারা জানেন শেখ হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হন তখন কিন্তু তারা শেখ হাসিনার সঙ্গে চূড়ান্ত যদি বলা হয় একে অপরের সঙ্গে মতানৈক্য সকলের সামনে তৈরি হয়। একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন। খোদ সেনাকর্তারা সেবার বলেছিলেন, শেখ হাসিনা বলেছেন আমরা যেন মানুষের উপর গুলি চালাই, কিন্তু সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার এই নির্দেশ মানেননি। শেখ হাসিনা বলেছিলেন আমি গুলি চালাতে বলিনি, কিন্তু আমি চেয়েছিলাম আমি যদি বাংলাদেশ থাকি তাহলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ জায়গায় চলে যেতে পারে, তার জন্যই কিন্তু আমরা ভারতে চলে আসার সিদ্ধান্ত নিই। অর্থাৎ সেনাপ্রধান কার্যত শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে না পেরেই ভারতে পালিয়ে যাওয়ার বা ভারতে চলে যাওয়ার একটি নিদান দিয়েছিলেন বলে অনেকে মনে করেন। শেখ হাসিনা যে বিমানটিতে কার্যত দেশ ছেড়েছিলেন সেই বিমানটিও কিন্তু সেনাবাহিনীর একটি শিক্ষারত বিমান। অর্থাৎ এটা জলের মতো পরিষ্কার, শেখ হাসিনা কিন্তু সেনা প্রধানের জন্যই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর কাল হাসানাত কিন্তু সেই কথাটা জনমানসে বলে বুঝিয়ে দিলেন এই সেনা প্রধানের কাজে তারা তীব্র ক্ষুব্ধ এবং এই সেনা প্রধানকেও তারা বিচারের আওতায় আনবেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে এক অন্ধকার কালো মেঘ ঘনিয়ে আসছে বলে একাধিক বিশেষজ্ঞরা মনে করেন। কিন্তু সেনাপ্রধান সে সময় শেখ হাসিনাকে সহায়তা করেননি এবং সেনাপ্রধান বর্তমান সময়ে মোহাম্মদ ইউনূসকেও সহায়তা করছেন না। কারণটা কি? কারণটা অনেক। আপনারা যদি পাকিস্তানের পলিটিক্সটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তান পলিটিক্স কিন্তু কার্যত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ পাকিস্তানের মতো একটি দেশে, যে দেশ কার্যত অনেকটা পিছিয়ে আছে, তারা কিন্তু সামরিক শাসনে বিশ্বাস করে। বাংলাদেশের রাজনীতিতে এই সামরিক শাসনই কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেনাপ্রধান? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ ইউনূস আসার পর সেনাপ্রধানের ভূমিকাও নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে একাধিক ক্ষেত্রে। হিজবুতের মতো একটি গোষ্ঠীকে তারা রাজপথে মিছিল করতে দিয়েছেন। শুধু তাই নয়, প্রো পাকিস্তানপন্থী যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট কিন্তু সেনাপ্রধান কঠোরভাবে নিয়ন্ত্রণ করেননি। অর্থাৎ একাধিক কারণ যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন এই সেনাবাহিনীর মধ্যেই এমন কিছু ব্যক্তি লুকিয়ে আছে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগিয়েছে, বঙ্গবন্ধু যে স্থাপত্য নিদর্শন ভাস্কর্য, লালন ফকিরের ডেরা, একাধিক ক্ষেত্রে এই সেনাবাহিনী সদস্যরা কিন্তু যুক্ত হয়ে আছে। আরো উল্লেখযোগ্যভাবে দেখা যায় ছাত্রদের উপর এই সেনাবাহিনী কিন্তু কার্যত কঠোর এক ভূমিকা পালন করেছে। কিছুদিন আগে ঢাকা যে বিশ্ববিদ্যালয় এবং সিটি কলেজের যে দ্বৈরথ, সেখানে কিন্তু সেনাবাহিনীর উপর ক্ষোভ উগরে দেয় বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এমনকি বস্ত্রশিল্পী যারা দিনের পর দিন রাজপথে আন্দোলন করছিলেন, যে বস্ত্রশিল্প বাংলাদেশের মূল্যবৃদ্ধি ত্বরান্বিত করার মূল কারণ, সেই বস্ত্রশিল্পীদের উপর কিন্তু সেনাবাহিনী গুলি চালায়। আরো যদি গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব কিন্তু সেনাপ্রধানের, কিন্তু যেভাবে সেনাপ্রধানরা বা সেনাপ্রধান এই সেনাবাহিনী সদস্যদের কাজে লাগিয়ে চাকমা সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে তা বাংলাদেশের ইতিহাসেও কিন্তু নজিরবিহীন। শুধু তাই নয়, সংখ্যালঘুদের উপর এই সেনাবাহিনী কিন্তু দিনের পর দিন নির্যাতন এবং নিপীড়ন করে যাচ্ছে। চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যে সিসিটিভি ভাঙার ফুটেজ সামনে এসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্য কিন্তু সেই চট্টগ্রামে গিয়ে যখন হিন্দুদের উপর নির্যাতন করছিল তখন সিসিটিভি ভাঙছিলেন, অর্থাৎ কোনো প্রমাণ তারা রাখতে চাননি। আর এখানে এই প্রশ্ন উঠে গেছে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে। সেনাপ্রধান চাইছেনটা কি? প্রথমে তো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি সেনাপ্রধান কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা খেলা খেলছেন। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে একদল হাসিনাপন্থী, একজন পাকিস্তানপন্থী, একজন ভারতপন্থী কিংবা একজন প্রো হিজবুতপন্থী, এই যে বিভিন্ন ৩-৪টে দল হয়ে গেছে, গোষ্ঠী হয়ে গেছে, সেই গোষ্ঠী কিন্তু গোষ্ঠী কিন্তু থামানোর জন্য সেনাপ্রধান কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। উল্টে লোয়ার লেভেলের যে সকল সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যে আলটিমেটলি সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে। হাসনাত যে কথাটা বলেছে সেই কথাটার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমি কিছু ভুল দেখতে পাই না। এটা তো বাস্তব। শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছিলেন সেনাপ্রধান, কিন্তু সেফ এক্সিটের কারণটা কি ছিল?
কারণ কি উনি ভেবেছিলেন দেশটিতে সামরিক শাসন প্রতিষ্ঠা করবেন? কারণ শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে যান তাহলে সেনাবাহিনী দেশ যে চালাবে সেই পরিকল্পনায় কি সেনাপ্রধান করেছিলেন? এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায়। আর কথাগুলো কে বলছে আপনারা বোঝার চেষ্টা করুন। এতদিন বাদে সেনাপ্রধানের বিপক্ষে কথাটা বলছে কে? নাকি মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এক সমন্বয়ক হাসনাত, যে কিন্তু দিনের পর দিন শেখ হাসিনা বিরোধী কথা বলে, দিনের পর দিন শেখ হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিবাদ বলে, এবং দিনের পর দিন বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময় এমন ভাবে চলাফেরা করে যেন তিনিই শেষ কথা, তিনি হত্যাকর্তা বিধাতা। অর্থাৎ হাসনাতের মতো একজন চরিত্র খোদ সেনাপ্রধানকে এবার কার্যত একটা নিন্দার মুখে, ঘৃণার মুখে এবং চ্যালেঞ্জের মুখে ফেললেন, যা বাংলাদেশের অন্তর্দলীয় রাজনীতিতে এই প্রথম এত বড় শক্তিশালী চ্যালেঞ্জের মুখে কিন্তু সেনাপ্রধান পড়লেন। অর্থাৎ হাসনাতের এই কথা মোহাম্মদ ইউনূসের ভাষ্য হিসাবেই আমাকে ধরে নিতে হবে, এটাও তো বাস্তব। কারণ এই হাসনাতরাই তো মোহাম্মদ ইউনূসের সমর্থক। এই হাসনাতরা যা বলেন মোহাম্মদ ইউনূস কিন্তু কার্যত সেই কথাগুলোই অক্ষরে অক্ষরে পালন করে। নামেই তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কার্যত তিনি বাইডেনের পাপেট, এবং এই সকল হাসনাত সার্জিদের মতো সমন্বয়ক উপদেষ্টারা যা বলেন তার অঙ্গুলি হিলনে কার্য বাংলাদেশকে ভবিষ্যতের দিকে চালানোর চেষ্টা করেন। অর্থাৎ একজন নোবেল জয়ী, শান্তির জন্য নোবেল জয়ী একজন ব্যক্তি এই হাসনাতের মতো নন গ্র্যাজুয়েট ব্যক্তিদের কথা নিজেদের শুনে নিজের যে ক্ষমতা তা তো ইমপ্লিমেন্ট করতে বাংলাদেশে পারেনি, উল্টে বাংলাদেশকে অন্ধকার সময়ের দিকে নিয়ে গেছেন। আর কালকে হাসনাত যেভাবে সেনাপ্রধানকে হুমকি দিলেন, এরপরে সেনাপ্রধান কি করবেন সেটাও কিন্তু একটা দেখার প্রশ্ন। যেভাবে হাসিনাকে এরা ষড়যন্ত্র করে দেশ ছাড়াতে বাধ্য করেছেন, এবার কি হাসনাতরা সেনাপ্রধানের বিরুদ্ধে লোকজনকে জড়ো করবেন? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবার সেনাপ্রধানের ভূমিকাগুলো আপনি বিশ্লেষণ করুন। প্রথম কথা, শেখ হাসিনা সেনাপ্রধানের যে ভূমিকা তা কিন্তু কড়া একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি একটু ভিডিও বানাতে চেয়েছিলাম জাতির উদ্দেশ্যে দেশ ছাড়ার সময়, আমাকে বানাতে দেওয়া হয়নি, আমি ভারতে চলে আসি। তারপরে সেনাপ্রধান একদম স্পিডি একটা মুভ নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একটি মিটিং করেন। এই রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করলেও তিনি মোহাম্মদ ইউনূসকে কার্যত ক্ষমতায় বসিয়ে দেন। এই মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসেন তখন একাধিক রাজনৈতিক দল কিন্তু সেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের সঙ্গে গলা মিলিয়ে মেনে নিয়েছিল। কিন্তু আজ কিন্তু তারা তলে তলে মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্যই নির্বাচন চাইছেন। আজকে জাতীয় ঐক্য করে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন, কিন্তু সব দিক দিয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেনাপ্রধানের রেপুটেশন। সেনাপ্রধান যে আগুনের উপর দিয়ে হাঁটছেন তা হয়তো অনেকেই বুঝতে পারছেন, কিন্তু বর্তমান সময়ের এই যে ঘটনার পরিস্থিতি, বাংলাদেশের যে অবনমন, তার দায় 100% তো সেনাপ্রধানেরই, তা কিন্তু আজকের দিনে জলের মতো পরিষ্কার। অর্থাৎ বাংলাদেশের যে অন্তর্দলীয় রাজনীতিতে সেনাপ্রধান কার্যত একা হয়ে গেছেন। যেখানে মোহাম্মদ ইউনূসকে তিনি নির্বাচন করতে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, পাল্টা হুঁশিয়ারি হিসাবে এই হাসনাতরা বললেন যে আপনাকে নির্বাচন করিয়ে দেওয়ার ক্ষমতা বা আপনাকে নির্বাচন করতে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার ক্ষমতা আপনাকে কেউ দেয়নি, উল্টে আপনি শেখ হাসিনাকে এক্সিট দিয়েছেন, উল্টে শেখ হাসিনাকে দেশ ছাড়াতে বাধ্য করেছেন, অর্থাৎ আপনাকে বিচারের আওতায় আনা হবে। আর এই পাল্টা চ্যালেঞ্জ যেভাবে হাসনাত এবং ইউনূস সরকার সেনাপ্রধানকে এই প্রথমবার দিল, তা কিভাবে সেনাপ্রধান সামলায় সেটা তো একটা নিঃসন্দেহে বড় প্রশ্ন। পাল্টা সেনাপ্রধান কি বললেন? সেনাপ্রধান বললেন, সেনাবাহিনী প্রস্তুত থাকুন, সব থেকে বড় চ্যালেঞ্জের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, লড়াই করতে হবে। আর এখানে আরো একটা প্রশ্ন উঠে যায়, সেনাপ্রধান লড়বেনটা আসলে কার বিরুদ্ধে? কালকে যদি হাসনাতরা সেনাপ্রধানের অপসারণ সে মিছিল করেন, যারা রাষ্ট্রপতির অপসারণ চেয়ে মিছিল করতে পারেন, যারা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারেন, তারা সেনাপ্রধানের অপসারণ চেয়ে কালকে মিছিল করতেই পারেন। আর সেনাপ্রধানের বিপক্ষে যদি মিছিল করেন, তাহলে সেনাপ্রধান কোন শক্তিশালী লড়াইয়ের কথা বলে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করলেন, সেটাই একটা বড় প্রশ্ন। অর্থাৎ বহির্দেশে যেভাবে ভারত সীমান্তে কার্যত নিঃশ্বাস ফেলছে, অন্যদিকে আরাকান যেভাবে বাংলাদেশ দখলের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের অন্তর্দলীয় যে রাজনীতি, সেই রাজনীতির চূড়ান্ত চ্যালেঞ্জের মুখে কিন্তু সেনাপ্রধান বর্তমান সময় পড়েছে। দেখুন, সেনাপ্রধানের একাধিক ভুল আছে, আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। আজ সেই ভুলগুলো যদি সামারাইজড করেন, তাহলে দেখবেন বাংলাদেশের এই অবনমনের জন্য একটা ব্যক্তি দায়ী, সে হলো নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান।
শুধু তাই নয়, কালকে জামাত একটা অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে কে কাকে টপকে যাবে সেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। কিছুদিন আগে বিএনপি ভারতকে হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছে ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল। কাল আবার জামাত এক স্টেপ এগিয়ে জাতিসংঘের সঙ্গে মিটিং করে নিয়েছে। কে কার সাথে মিটিং করছে, কেন করছে, এর পিছনে ইন্টেনশনটা কি সেটাই বোঝা যাচ্ছে না। জামাত না আছে ক্ষমতায়, না আছে কোনো সরকারে। তারা নির্বাচনে লড়লে যদি জেতে তাহলে জাতিসংঘের সঙ্গে মিটিং করতে পারে। জামাত কি বাংলাদেশের রক্ষাকর্তা বিধাতা যে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে তারা মিটিং করলো? এখানকার যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। জামাত বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বিভিন্ন বিষয়ে জামাতের যে স্ট্যান্ড কি সেটা তারা জানতে চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয়। এবং তবে জাতিসংঘ যেভাবে তাদের পাল্টা দিয়েছে সেটা হয়তো তাদের কাছে আনএক্সপেক্টেড। জাতিসংঘ বলেছে বাংলাদেশের ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হবে, ইলেকশনকে চালু করতে হবে এবং বাংলাদেশে একটা স্থায়ী সিস্টেম এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। যে কথা শোনার জন্য হয়তো জামাতরা নিঃসন্দেহে এই জাতিসংঘে অবধি পৌঁছায়নি। কোথাও গিয়ে জামাতের গায়ে যে কালো দাগ লেগে আছে সেই দাগকে অপসারণ করার চেষ্টা বলে মনে করছেন নিন্দুকেরা। আমি যদিও তা বিশ্বাস করি না। ফাঁকা সময় মিটিং করেছেন, জাতিসংঘ হয়তো পাত্তাও দেয়নি। জামাতদেরও যদি পাত্তা জাতিসংঘকে দিতে হয় তাহলে জাতিসংঘের আর এত খারাপ দিন আসবে বলে আমার অন্তত মনে হয় না। পাশাপাশি কালকে বাংলাদেশের দেখবেন একাধিক ঘটনা ঘটেছে। কালকে বাংলাদেশের যে মিটিং হয়েছিল ভারত, সেই মিটিং এর শেষে ভারতবর্ষে এসে বিক্রম মিস্ত্রি কার্যত বোমাটা ফাটিয়ে দিয়েছেন। তিনি বলেছেন শেখ হাসিনাকে নিয়ে তো মিটিং এ ওরা কিছু বলেনি। আর দলাই লামা যে স্ট্যাটাসে ভারতে আছেন, শেখ হাসিনাও তো সেই স্ট্যাটাসেই ভারতে আছেন। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে তাকে ভারতবর্ষ জায়গা দেবে, এটাই তো স্বাভাবিক। আর সেখানে শেখ হাসিনাকে জায়গা দিয়ে আমরা কি কিছু ভুল করেছি? পাশাপাশি বলা হয়েছে আমরা কখনো শেখ হাসিনার মুখ বন্ধ করতে বলতে পারি না। এটা তো ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন। যে কোনো অতিথিকে আমরা আমাদের দেশে জায়গা দিই, অতিথির কথা সমর্থন করি কি করব না সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা শেখ হাসিনাকে কিসের জন্য বলবো যে আপনি ভারত থেকে মুখ বন্ধ করুন? আপনার বাড়িতে যদি আমি ঘুরতে যাই অতিথি হয়ে, আপনি কি আমাকে বলতে পারবেন আপনার মুখটা বন্ধ রাখুন, না হলে আপনাকে খেতে দেবো না? কার্যত এটা তো সম্ভব নয়। কালকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো শেখ হাসিনার মুখ কিন্তু তারা বন্ধ করবে না। আর শেখ হাসিনার মুখ যতদিন খোলা থাকবে ততদিন কিন্তু এই ইউনিট সরকার, এই সেনাপ্রধানের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। অর্থাৎ যে খেলা সেনাপ্রধান শুরু করেছিলেন বাংলাদেশে, হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দিয়ে নিজে ক্ষমতা দখলের যে লড়াই সেনাপ্রধান মনে মনে তৈরি করেছিলেন, আজ নিজের জালে কিন্তু নিজেই ফেসে গেছেন সেনাপ্রধান। সব মিলিয়ে সেনাপ্রধান নিজে কার্যত বাংলাদেশকে দিনের পর দিন ডুবিয়ে দিলেন। আজ কিন্তু তার জলের মতো পরিষ্কার। আর জামাত বা বিএনপি যেভাবে ভারত বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন, এগুলোও সেনাপ্রধান যেভাবে টলারেট করছেন, তাতে ভারতবর্ষ যে সেনাপ্রধানের উপর অত্যন্ত ক্ষুব্ধ হবে সেটাই তো স্বাভাবিক। রাজনীতিতে এক দল অপর দলের বিরুদ্ধে কথা বলতেই পারেন, কিন্তু রাজনীতি করতে গিয়ে বিশ্বের অন্য কোনো দেশকে শুধুমাত্র পাখির চোখ করে শত্রু বানিয়ে নেওয়া নিঃসন্দেহে ম্যাচিওর রাজনীতিবিদের পরিচয় নয়। যা বাংলাদেশ করছে, যা সেনাপ্রধান প্রশ্রয় দিচ্ছেন এবং ভারতবর্ষ থেকে জয়শঙ্কর, অজিত দোভাল সব দেখছেন। বাংলাদেশের রাজনীতিতে মির্জাফর হিসাবে পরিচয় সেনাপ্রধান যেভাবে কুড়িয়ে নিয়েছেন, গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। ওবায়দুল কাদের, শেখ হাসিনা, তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে এবং তাদের এই বিষয়টাকে নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে, আবার সমালোচনাও হচ্ছে। অন্যদিকে ভারত যে বাংলাদেশের উপর ক্ষোভ রয়েছে, বাংলাদেশের উপর জিদ রয়েছে, বাংলাদেশের উপর অনেক কিছুই তারা করতেছে, এইটার এক প্রকার প্রতিশোধ নিয়েছে তারা। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব ভিডিওর উপর ভিত্তি করেই কিন্তু আমরা আলোচনা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।